দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হারুন রশিদ। আপনারা সবাই জানেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এখন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যা ঘটেছে আপনারা অলরেডি জানেন, আমি সেটি আর ব্যাখ্যা নাই বা করি। ফ্যাক্ট চেকের এবারের পর্ব আমরা নাম ঠিক করেছি নূর কেন টার্গেট, কাদের টার্গেট। এখন পর্যন্ত যত কথা হোক আর যতই আলোচনা হোক, যত ভিডিও দেখানো হোক, যত লাল শার্ট চিহ্নিত করা হোক, কেউই কিন্তু এই ঘটনায় আটক হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। এ কারণেই আবারও বলছি, নূর কেন টার্গেট, কাদের টার্গেট। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন, আমার ডান দিকে রয়েছেন শরীফ ওসমান হাদি, তিনি মুখপাত্র ইনকলাব মঞ্চ। তারপরে রয়েছেন মোহাম্মদ তারেক রহমান, সাধারণ সম্পাদক আম জনতার দল। আপনাদের দুজনকেই স্বাগত এই অনুষ্ঠানে, এবং আপনারাও নূরকে নিয়ে কথা বলেছেন, আমরা সেগুলো দেখব। একটি বিষয় দুঃখিত স্পষ্ট করতে চাই যে প্রথমে লাল শার্টওয়ালা এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছিল, তার পরিচয় কিছুটা জানা গেছে। এখন সেটি কিন্তু আবার নূরের উপরে হামলাকারী হিসেবে তাকে ইগনোর করছে এই গণ অধিকার পরিষদই। এই যে পরস্পরের যে বিষয়গুলো যে কোত্থেকে কোথায় গড়াচ্ছে, সেটি আমরা একটু দেখে নিতে চাই। জি, এই যে লাল শার্টওয়ালা, তাকে প্রথম চিহ্নিত করা হয়েছিল এবং সে কিন্তু হামলা করেছে, এটা ঠিক। কিন্তু যেটা আমি বলতে চাই যে গণ অধিকার পরিষদের যে রাশেদ খান, যিনি সাধারণ সম্পাদক, তিনি কিন্তু বলেছেন, সেই বক্তব্যটা একটু দেখাতে যদি চাই, যে ইনি যার উপরে আক্রমণ করেছেন তিনি আরেকজন, তার নাম সম্রাট। পরিহিত ব্যক্তি, সে পুলিশের কনস্টেবল, সে একজন পুলিশের সদস্য, তার নাম মিজানুর রহমান, তার বিপি নং 97 17 19 72 43। সে নুরুল হক নূরের উপর হামলা করে নাই। সে নুরুল হক নূর মনে করে আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপরে হামলা করেছে। কারণ যোগাযোগ মাধ্যমে অনেকে ছবি এবং ভিডিও প্রকাশ করছে যে সেনাবাহিনী নুরুল হক নূরের উপর হামলা করে নাই। লাল শার্ট পরিহিত একজন ব্যক্তি নুরুল হক নূরের উপর হামলা করেছে। জি, আমরা দুটো ক্লিপ দেখলাম। এরপরে তাদের যে দাবি, যে সেটা হচ্ছে নুরুল হক নূরের উপরে হামলার ঘটনার জন্য দায়ী হচ্ছে সেনাবাহিনী বা পুলিশকে দায়ী করছে। কিন্তু আমি যেটা বারবারই বলতে চাচ্ছি, কাউকে তো আটক হতে দেখছি না। লাল শার্ট পরিহিত তিনি তো হামলাকারী একজন, অথবা সবাইকে তো ভিডিওতে দেখা যাচ্ছে। সেটা বোধহয় আপনার বক্তব্যে আপনি বলেছেন, হাদি ভাই এটা বলেছেন, আপনার বক্তব্য শুনবো পরে। তো এই গ্রেপ্তারে অসুবিধা কোথায়? যদি শরীফ ওসমান হাদি একটু শুরু করতেন, আমরা যাব যে আসলে কে হামলা করেছে সেই বিষয়টি তো এখন অনিশ্চিত আমার কাছে মনে হচ্ছে, তাহলে তো গ্রেপ্তার হতো। ওকে, থ্যাংক ইউ ভাই। যেটা সুবিধা হতো, আমরা নিজেরা অনেকবার দেখবার পরও, যেহেতু এখানে দুটো বক্তব্য ছাড়া হলো, এরপরে ব্যাক টু ব্যাক হামলাটা আরো একবার দেখলে আমরা, আমাদের অডিয়েন্সরাও দেখতে পারতো যে আসলে কে কে করেছে। আমি প্রত্যাশা করব যে যদি ভিডিও ফুটেজটা দেখানো যায়, দেখাতে থাকবেন তারা, জি দেখাতে থাকলে সুবিধা হবে। প্রথমত হলো বরং আপনার যে কনসার্নের জায়গাটা, যে লাল শার্ট হোক কালো শার্ট হোক, আমরা তো এখনো গ্রেপ্তার হতে দেখছি না। দেখেন, যেদিন এই ঘটনাটা ন্যাক্কারজনক হামলা ঘটে, আমরা তো সেদিন হসপিটালে গেছি, আইসিইউতে নুরুল হক নূরকে কাছ থেকে দেখবার বা বুঝবার চেষ্টা করেছি। তো প্রথমত হলো যে বাংলাদেশে মোটামুটি সবাই, সব ঘরানার রাজনৈতিক শক্তি এবং দল সবাই তো এটার প্রচণ্ড নিন্দা করেছে। কিন্তু আমি আপনাকে বরং এটা বলেই করতে চাই, সেটা হলো এখনো কেন গ্রেপ্তার হয় নাই। আমরাও ইতিমধ্যে সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে কথা বলবার চেষ্টা করেছি। দেখেন আমাদের সংকটটা কোথায়। আমরা সরকারের বিরুদ্ধে অল আউট সবাই মিলে সবাইকে ডাক দিতেই পারি, কিন্তু মুশকিলটা এমন যে অন্তত সামনে যে নির্বাচনের ডেডলাইনটা ঘোষিত হয়েছে, আমরা তো মনে করি যে আমাদের এই গণতান্ত্রিক যাত্রাকে সামনে নেওয়ার জন্য এই নির্বাচন তো আমরা সবাই ওয়েলকাম করেছি, কিন্তু আমাদের সেখানে ভিন্ন কিছু পর্যবেক্ষণ আছে। আমরা বলেছি এই নির্বাচন হতেই হবে জুলাই সনদের নিরিখে বা ভিত্তিতে, নাম্বার 1। আর এই নির্বাচনের ম্যান্ডেটটা হবে যে সে জাতিকে নতুন সংসদে একটা নতুন সংবিধান দিবে। তো এটা বলে ডিসেম্বর ইলেকশন হলেও কোনো সমস্যা নাই।
এখন এটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন আবার এক রাউন্ড বসেছে। আমরা প্রত্যাশা করছি যে কোনোভাবে হোক একটা চূড়ান্ত বিন্দুতে রাজনৈতিক দল বসবে, কিন্তু যখন এই মতানৈক্যগুলো তৈরি হওয়ার মোটামুটি একটা পর্যায়ে হয়েছে, তখনই দেশে আমরা আরো 3-4 দিন আগেও বলেছিলাম যখন এমন একটা সিচুয়েশন তৈরি করা হবে যে সিচুয়েশনে আওয়ামী লীগ চেষ্টা করবে তারা নির্বাচনে ফেরবার, তারা যদি নিজেদের নামে ফিরতে না পারে তাহলে জাতীয় পার্টির উপরে ভর করে ফিরবার চেষ্টা করবে। এবং আপনি একটা ব্যাপার হারুন ভাই খেয়াল করেছেন কিনা, এটা যদি আমরা পরেও আলাপ করি, শুধু আপনাকে আমি জাস্ট আমার মনে হলো তাই যে এইবারে একটা প্রচুর আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হামলার পরে পরে এই আইন উপদেষ্টা নিজে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি থেকে শুরু করে যারা সরকারের অংশ তারা নিন্দা জানিয়েছেন। এখন প্রশ্ন হলো সরকারে যারা থাকেন তারা কি নিন্দা জানাতে পারেন নাকি তারা অ্যাকশন নিতে পারেন? মানে আসলে সে কোন অথরিটি? সে কি নিন্দা জানানো অথরিটি? মানে আমি এখন বুদ্ধিজীবী ছিলাম একজন ধরেন, তো এখন কিন্তু আমি সরকার হয়ে গেছি, তো এখনই কি আমি বুদ্ধিজীবিতার ভাষায় রোল প্লে করব নাকি অ্যাকশন নিব? সেটা প্রশ্ন না করে আপনিই বলেন। হ্যাঁ, এখন এইখানে আমার কাছে বরং এইখান থেকে একটা ভিন্ন জায়গা মনে হয়েছে। এটা এখন পর্যন্ত দেখলাম অনেকেই নোটিস করে নাই। সম্ভবত ভাই এই প্রথম সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একদম কোনো অথরিটি নাই, কর্তৃত্ব আর এস্টাবলিশড নাই, এটার একটা প্রমাণ আমরা সেদিন দেখতে পেলাম। আমি আবারও বলছি আপনাকে, এর কারণ দুটো বলি। যখন আমি ইমার্জেন্সিতে গেছি, আমি এবি পার্টির প্রধান মঞ্জু ভাই আমরা একসাথে ছিলাম, তখন সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে আমাদের আলাপ হয়েছে অনেক। এখন উনি কতটুকুন সত্য মিথ্যা বলেছেন সেটা না, বাট ওনাকেও ভীষণ হোপলেস মনে হচ্ছিল, যে হেল্পলেস মনে হচ্ছিল, কুলোতে পারছেন না। তো আমার যেটা মনে হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির নিন্দা জানানো, আইন উপদেষ্টার নিন্দা জানানো, এর মধ্যে একটা সিগনিফিকেন্স এটাও হতে পারে যে এই যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে এর মধ্যে যে ধরেন আমি একদম বলতে পারি যে গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের উপরে তাদের নিয়ন্ত্রণটা নাই। এই যে থাকা না থাকা, এরপরেই আপনি মিলাই দেখেন নুরুল হক নুরির উপরে হামলা, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটছে, আপনাকে একদম আমি যতটুকুন সম্ভব হয়েছে জেনে বলছি, আর্মিকে কোনোভাবে সেখানে মুভ করানো যায় নাই। ওখানে যেটা হয়েছে, আওয়ামী লীগ এবং বিএনপি পুরো গ্রামবাসী এক হয়ে গেছে, এবং এক হয়ে যে প্রতিরোধটা চলছে, বরং আর্মি সরকার বারবার চেয়েছে, আমরা যেটুকুন শুনেছি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, যে আর্মি আপার হ্যান্ড নিক, চেষ্টা করুক, কিন্তু তারা আসলে, হ্যাঁ আর্মি একান্তভাবে চেষ্টা করলে কদ্দূর পারে এটা তো বাংলাদেশের জনগণ জানে, কিন্তু চট্টগ্রামে সেই চেষ্টাটা দেখি নাই। আমরা বরং দেখেছি ছাত্র এবং জনতাকে এবার মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। প্রমাণ কোনো কারণ ছাড়া এবার একটু আগে দেখলাম কৃষি বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা চলছে, ময়মনসিংহে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে। আপনি ধরে রাখেন আগামী এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটিতে এবং ছাত্র জনতা মুখোমুখি দাঁড়াবে, এবং এমন একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করা হবে, গভর্নমেন্ট যে ফেল করছে, গভর্নমেন্ট যে চালাতে পারছে না, এটা জনতার মধ্যে এস্টাবলিশ করা। সেটা করছে আপনি বলছেন আওয়ামী লীগ, অনেকগুলো গ্রুপ। অফকোর্স আওয়ামী লীগের তো ইন্ধন আছেই, তার পুরো এস্টাবলিশমেন্ট এখানে রয়ে গেছে, সচিবালয় রয়ে গেছে, তার পুলিশরা রয়ে গেছে। আবারও মনে করিয়ে দিই আপনাকে ভাই, 1000-এর বেশি পুলিশের উপরে সরাসরি মামলা আছে, মাত্র 46 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তো আপনি কোন পুলিশকে দিয়ে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করবেন? আমরা সব রয়ে গেছে, কিভাবে হ্যান্ডেল করবেন? পুরো সিচুয়েশন এখন জাতীয় পার্টি আর আওয়ামী লীগ, তাহলে সরকার কি করছে? আর উনি যে বলছিলেন এখানে সরকারও নিন্দা জানিয়েছেন, মানে শুধুমাত্র ব্যক্তি না, এটা হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস রিলিজ, সেখানে সরকারও নিন্দা জানিয়েছে। একটা সেকেন্ড হচ্ছে এই প্রেস রিলিজে যদি একটু দেখানো যায়, গভর্নমেন্টের প্রেস রিলিজে কোথাও বলা নাই, আপনি দেখেন দুঃখ প্রকাশ আছে, কারা হামলা করেছে, কাদেরকে সন্দেহ করেছে, তাদের কারুর কথা এই ভাই ভুলে যাবো, এক মিনিট বলে দেই। জি, জাতীয় দৈনিকগুলো খেয়াল করবেন ভাই, ওখানে যে পুলিশ এবং সেনা ছিল এটা তো আমরা চোখে দেখেছি। হ্যাঁ, এরপরে তারা ওটা প্রয়োজনে করেছেন নাকি অপ্রয়োজনে সেটা সেনাবাহিনী স্টেট মব বলেছে না, কিন্তু দেখেন জাতীয় দৈনিকগুলো, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 9টা প্রধান জাতীয় দৈনিকের মধ্যে একমাত্র আমার দেশ ছাড়া কেউ ক্যাপশনে লেখে নাই যেখানে সেনা এবং পুলিশ মিলে হামলা করেছে। একমাত্র আমার দেশ ক্যাপশনে লিখেছে যে এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে সেনা এবং পুলিশ। তো আমাদের মিডিয়াও এই কিভাবে জিনিসটাকে সবাই মিলে ছিলে নাই করে দিচ্ছে, মানে হামলা হয়েছে প্যাসিভ মোডে, কি করেছে কেউ জানে না। তারেক রহমান, মোহাম্মদ তারেক রহমান নাই হয়ে গেল, বা আসলে কি? আমি এটা একটু লক করতে বলবো, এটা একটু থাকুক। অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতি দিয়েছে, দুঃখ প্রকাশ করেছে, তাই তো? এখানে অভিযুক্তকে সেটা লেখা হয়নি, তাই না? তাহলে আমরা কি এটা বলতে পারি যে সরকার নিজেই অভিযুক্ত?
সেটা তো আসিফ মাহমুদ নিজেই বলছে সরকারকে দায়িত্ব হ্যাঁ, নিতে হবে। সেও বলছে সরকার দায়িত্ব নেবে। না, এটা সরকারের দায়, সরকারের দায়। জি, কিন্তু এখানে তো সরকারের প্রতিফলন নাই। দায়। আমি সেটাই বলছি যে যৌথ বাহিনী এখানে মুভ করেছে। যৌথ বাহিনী তো নাকি? জি। সেনাবাহিনী এবং পুলিশ মিলে, না শুধু পুলিশ শুধু সেনাবাহিনী, এটা যৌথ বাহিনী। যৌথ বাহিনী। যৌথ বাহিনী নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করে, এটার অথরিটি। ঠিক আছে, শুধু সেনাবাহিনীর অথরিটি, শুধু পুলিশের অথরিটি। বাট এই ধরনের যখন মিক্স আপ গ্রুপ ফাংশন করে তখন এটা সরকারের অধীনে হয়। তো এখানে আমার প্রশ্ন, সরকারের কোন দায়িত্বশীল ইউনিট বা সরকারের কোন অথরিটির বা কোন অংশ এই সময়টাতে এই যে কেওয়াজ বা এই যে সংঘাত, পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত যেভাবেই ব্যাখ্যা করি আমরা, এই সময়টাতে ওই জায়গায় অভিভাবক কে ছিল এটা দেখার জন্য, যে কাকে গাইড করা হয়েছে তুমি এটা একটু দেখো। এটা কন্ট্রোলের মতো থাকে। হ্যাঁ, একটা কন্ট্রোল রুম থাকে। যেমন আপনি যদি এখন ওই কন্ট্রোল রুমটাই দেখান, যে কন্ট্রোল রুমটা গোপালগঞ্জের ক্ষেত্রে ফাংশন করেছে, 2জন উপদেষ্টা 3জন উপদেষ্টা বসে আছে, তারা গাইড করতেছে এটা করো ওইটা করো, ঠিক আছে, সেনাবাহিনী পাঠাচ্ছে, পুলিশ পাঠাচ্ছে, মারামারি হচ্ছে, সার্বিক তত্ত্বাবধান করছে। আমি বলতে চাচ্ছি যে নুরুল হক নূরের উপরে হামলার সময়ে এই তত্ত্বাবধানে সরকারের পক্ষ থেকে কারা ছিল, এবং তারা, আমি কেন বলছি যে সিম্পলি একজন কনস্টেবল, একজন সৈনিক, তার ওইভাবে রাজনৈতিক পারপাস থাকে না, সংঘবদ্ধভাবে রাজনৈতিক পারপাস থাকে না। এটা তো একজন সৈনিক একজন কনস্টেবল করেনি এই ঘটনা, তাই না? এখানে অনেকগুলো কনস্টেবল, অনেকগুলো সৈনিক যেহেতু কাজ করছিল, তাদের অভিভাবক কে ছিল যারা এটাকে মোবিলাইজ করেছে, সেটা সরকার খোঁজেওনি, সরকার খুঁজতে চায় না, এবং সরকার সেই বিষয়টা এই বিবৃতিতে এড়িয়ে গেছে। তাই যদি হয়, আমি হাদিবের কাছে জানতে চাই, আপনি বলছিলেন তাহলে দাঁড়াচ্ছেটা কি? যদ্দূর আমরা জানি আজকে 3টা দলের সাথে প্রধান উপদেষ্টা বসেছেন। গতকালকে পর্যন্ত আমরাও তো সরকারকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম যে যদি আমরা কোনো একক মন্ত্রণালয়ও বলি নাই, যেটার সাথে তো দায় স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্র আমরা বলেছি না, এর পুরো দায় সরকারের, সুতরাং তাকে অ্যাকশন নিতে হবে। আজকে যেটা হয়েছে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, পুরো দায় সরকারের। আমরা যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ক্লিপটা একটু দেখাতে পারি তাহলে আর একটু আলোচনাটা সুবিধা হতো। দেখানো যাবে? দেখি, আমি বলছি আমরা দেখি ক্লিপটা, যে রাজনৈতিক দলের প্রধান নেতার উপর আমরা আওয়ামী লীগের সময়ও এই ধরনের ঘটনা আসলে ঘটতে দেখিনি, যেটা দুঃখজনকভাবে হয়েছে। এবং সেই জায়গা থেকে অবশ্যই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব আছে, যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তায়, এবং সরকারকেই এটার সমাধান করতে হবে, এবং এই বিচার করার মাধ্যমেই, এই হামলার বিচার করার মাধ্যমেই ভবিষ্যতে যাতে এই ধরনের একটা ঘটনা সাহস না করতে পারে সেটা নিশ্চিত করতে। জি, তার বক্তব্যটা আমি একটু রিপিট করি। দুটো পার্ট আছে তার বক্তব্য। একটি হচ্ছে নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলেও এই হামলা হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি সরকারের দায় এটা বলেই দিয়েছেন। তাহলে উনি উপদেষ্টা, সরকারের দায় বলছেন, তাহলে সরকার তার মধ্য থেকে কাকে গ্রেপ্তার করবে? আমি আপনাকে ডাইরেক্ট জবাব চাই। আচ্ছা, এই জন্য আমাদের খুব আমি ব্যাখ্যার চাই, জবাবটা চাই। ওকে, সোজা হলো, ওখানে যারা আছে দেখা যাচ্ছে তাকে গ্রেফতার করবে। এটা তো মানে ক্যামেরার সামনে হয়েছে, আপনার কাছে আমাদের কাছে সবার সামনে ভিডিওতে স্পষ্ট। প্রথমত তিনি গ্রেফতার করবেন, এরপরে তদন্ত করবেন, যা করবার করবেন। জুডিশিয়াল একটা হয়েছে কিনা আমি জানি না, এখন পর্যন্ত নিশ্চিত না, যে বলেছিল যে একটা বিচারিক কমিশন করা বা তদন্ত কমিটি করা। কিন্তু আমার কথা হলো কি, বরং এখানে সিগনিফিকেন্সটা খোঁজা, সেটা হলো আগামী যে নির্বাচন এবং এই যে সরকার নির্বাচনটা করতে পারবে কি পারবে না, এটার একটা অ্যাসিড টেস্ট তার হয়ে যাবে এই ঘটনার মধ্যে দিয়ে। সে তো জানে কারা করেছে, কিভাবে ইনভলভ হয়েছে, এবং তার হাতে এজেন্সি, তার হাতে ফাংশনাল নাই, সে কাজ করাতে পারছে না। আপনি বলছেন সরকার কি তা কখনো বলছে? এজেন্সি আমার সাথে সরকার যে বলছে, ভাই বলেছে, এই যে দেখেন আসিফ মাহমুদ তো এখানে সরকার অফকোর্স, এবং সে বলছে তার দায়। স্বাভাবিকভাবে হলো সরকারের তখন তো এই দায় নিয়ে পদত্যাগ করবার কথা। তা আমরা বরং যেটা বলবার চেষ্টা করেছি, যদি আপনারা নাই পারেন, আধা কাজটা সরকার চালাইতে লাভ নেই, আইদার আপনি রুল করেন অথবা কুইট করেন। তো আমাদের যেটা বড় মুশকিল, ধরেন কুইট করে দিল সরকার, এরপর আসলে আমরা কি চাই? আমাদের সামনে তো কোনো ডেস্টিনেশন নাই, আমরা একটা ভালো নির্বাচন চাই, একটা নির্বাচিত সরকার চাই, সেজন্যও তো একটা আমাদের ভালো নির্বাচন লাগবে। ভালো নির্বাচন করার জন্য তো ওই 6 মাসের জন্য তুমুল পাওয়ারফুল একটা গভর্নমেন্ট লাগবে, কিন্তু সেই গভর্নমেন্টটা এখন কে হবে? এটা তো সবার দায়। একজন উপদেষ্টা যখন আওয়ামী লীগ সরকারের সাথে কম্পেয়ার করে বলেন যে আওয়ামী লীগের সময়ও এত খারাপ অবস্থায় আক্রমণের শিকার হননি, বিষয়টা কি দাঁড়ায়? আমি একটু বলি,
যে এটা শুধু এখানে না, আসিফ নজরুল স্যারও বলেছে আমরা আওয়ামী লীগের সময় নিপীড়িত হয়েছি, এরকম হয়েছি, কিন্তু শেখ হাসিনা যে কিভাবে এইসব ম্যানেজ করেছে তার একটা এই ধরনের একটা ভাষা আছে, মানে সে সেটাতে বিস্মিত, এরকম একটা অবস্থা। তা আমরা আসলে এই যে নুরুল হক নূরের উপর যে হামলা, আমরা যদি ঠিক 2-3 ঘন্টা আগে নুরুল হক নূরের বক্তব্যটা শুনি যে নুরুল হক নূর কি বক্তব্য দিয়েছিলেন, এবং সেই বক্তব্যের কারণে ক্ষুব্ধ হয়ে কোনো গোষ্ঠী এই ঘটনা ঘটাতে পারে কিনা। কোন বক্তব্য একটু বলবেন? একটু বাজায় দেন আপনারা। আমাদের কাছে নাই এই মুহূর্তে। ও আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি সেই বক্তব্যের অংশটুকু, যে বক্তব্যটা আপনার হলো নুরুল হক নূর ওই সময় দিয়েছিলেন, ওই দিনের প্রোগ্রামে দিয়েছিলেন। এর মধ্যে খুব সুনির্দিষ্ট করে যদি বলি তাহলে এই বক্তব্যের মধ্যে অভিযুক্ত ছিলেন আপনার হলো আমাদের দুজন সুনামধন্য ইউটিউবার, তাদেরকে উনি ব্লেমিং করেছিলেন, এবং একটি বিশিষ্ট ব্যবসায়িক গ্রুপ বসুন্ধরা গ্রুপের নাম ছিল, তারপরে মাই টিভির নাম ছিল, এই বিষয়গুলো ছিল। তো সেই বিষয়গুলো সাথে এখানে তদন্ত যদি করেন তাহলে তদন্ত কয়েকটা বিষয়ের উপর হতে পারে, ওখানে সিন দেখে হতে পারে, তার পূর্বের ঘটনার ইন্টেনশন থেকে হতে পারে। তো সেই বক্তব্যটাই আমি বলতেছি যে 21 টিভির কাছে যদি সংরক্ষিত থাকে সেটা শোনালে সবাই দেখতো আর কি। আচ্ছা, তো তাতে পুলিশ বা সেনাবাহিনী কেন হামলা করবে, এর সাথে কি সংযোগ? এখানে কি সংযোগ আপনার হলো, এটা তো সবাই জানে, পিনাকি দাদা সবসময়ই ঘটা করেই বলে এই সরকার তার পরামর্শ শোনে, তিনি সরকারকে গাইড করেন, এবং সরকারের ডক্টর ইউনূসের সাথে তার কাজ করার সুযোগ হচ্ছে। এই বিষয়ে যখন তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে, তো ওনার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো সম্পর্ক থাকলে তিনিও তো যৌথ বাহিনীকে মোবিলাইজ করতে পারেন। না, এটা তো আপনার অনুমানের কথা, কিন্তু আমরা তো কোনো প্রমাণ দিয়ে এটা বলতে পারি না। আমি তো অনুমান করছি না, আমি বলছি এই ঘটনার আগে এক্স্যাক্টলি তার বিরুদ্ধেই বক্তব্য দিয়েছেন। আচ্ছা, আমরা শুনবো, আমরা এই বিষয়ে আরো আলোচনা শুনবো। দর্শক, তার আগে ফ্যাক্ট চেকে একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। এতক্ষণ আলোচনায় যা বুঝলাম, লাল জামা কালো জামা কে, এই অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কিন্তু আসামি গ্রেপ্তার হচ্ছে না, ঘটনা সত্য, সাক্ষী দুর্বল। তাহলে আমি হাদিভের কাছে জিজ্ঞেস করতে চাই, এই যে নুরুল হক নূর, তার যে আপনার দল, সেই দলের জায়গা থেকে তার অবস্থান নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? এই যে মিছিলটা তারা বের করলেন, এটা কি পূর্ব নির্ধারিত প্রোগ্রাম না? তাহলে এই ক্লাসটা কেন ঘটলো? মানে এখানে তো মানে জায়গাটা আমি ঠিক বুঝতে পারছি না। তখন তো একটি শান্ত পরিবেশ ছিল যখন তার উপরে হামলা হয়েছে। হ্যাঁ, তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন ওখানে, আমি যতদূর জানি তারা ওখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগে যেটাই হচ্ছে, এখন আমরা বরং দেখেন আমাদের জায়গাটা হলো এমন যে আমাদের পক্ষে কাউরেই হ্যাপি করা মুশকিল, কথা বলে মানে কাউরেই হ্যাপি করা মুশকিল। এই জন্য আমরা তো বরং এখনো বলছি যা কিছু হয়েছে আমরা এটার জাস্টিস চাই, বিচার চাই। এখন ধরেন অনেকে তো এটাও বলবার চেষ্টা করছে যে নুরুল হক নূর উনি কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন রাজনৈতিক বিভিন্ন জায়গা থেকে, তো সেই জায়গাটা রিগেইন করবার জন্য উনিও কি এটার সাথে কোনোভাবে কানেক্টেড থাকতে পারেন কিনা, অনেকে এভাবে প্রশ্ন করবার চেষ্টা করছেন। আবার অনেকে বলছেন যে সাংবাদিক ইলিয়াস ভাই উনি বলেছেন যে আজকে রাতে উনি ওনার ব্যাপারে একটা ভিডিও দিবেন। এই যে মাই টিভি, তৌহিদ আফ্রিদি, বিভিন্ন ইস্যুতে আমি প্রথমত আবারও বলে নেই, আমরা নূর ভাইয়ের ব্যাপারে অবশ্যই কথা বলছি এবং সেটা বলবো, কারণ ইনকিলাব মঞ্চ 100 বারের বেশি এই কথাটা এখন পর্যন্ত বোল্ডলি বলেছে, সেটা হলো আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। কিন্তু এর সাথে তো এটা অত্যন্ত দুঃখজনক যে তৌহিদ আফ্রিদি, মাই টিভি এই পুরো ইস্যুটা নিয়ে পুরো দেশ যখন তাদের ব্যাপারে কথা বলছে, তখন নুরুল হক নূর কিন্তু একজন ব্যক্তি না, একটা পার্টির প্রধান, এবং যখন পুরো জনমতের বিরুদ্ধে গিয়ে তার পক্ষে পজিশন নিয়ে ফেলেন তখন কেউ না কেউ তাকে সন্দেহ করবে। এটা হলো প্রথম একটা কথা। এখন এই পজিশনটা নেওয়ার ক্ষেত্রে তিনি কি তাদের মাধ্যমে উপকৃত হয়েছিলেন কিনা, এগুলো আলোচনা প্রচণ্ড চলতেই থাকবে, রাজনীতিবিদদের নিয়ে ঝগড়াঝাটিও চলতে থাকবে। কিন্তু আমাদের জায়গাটা হলো আমরা যেটা সরকারকে বারবার কনফার্ম বলতে চাই, ইভেন যদি এই ঘটনার সাথে এমন থাকে যে নুরুল হক নূরও কোন দূরবর্তী সম্পর্ক থেকে কানেক্টেড, যে এইটার থেকে ইস্যু যদি তৈরি হয়, সেটার থেকে আমরা যেটুকুন ব্যাকফুটে গেছি সেটা রিগেইন করব, তাহলে সেইটাও বরং জনসম্মুখে আনার দায়িত্ব কার?
এটা কি আপনার পারসেপশন, না আপনি কোনো অথেন্টিক ইনফরমেশন দিয়ে আচ্ছা, কোনো প্রথমত সন্দেহের জায়গা আমরা যেহেতু কোনো এজেন্সির লোক না, সরকারের লোক না, সুতরাং আমাদের কাছে কোনো সময় ওই অথেন্টিক নিউজ থাকা সম্ভব না। আমরা তো পারসেপশনের উপরে কথা বলি, কিন্তু অনেক সময় তো পারসেপশন বিকামস ফ্যাক্ট, মানে ফ্যাক্ট না হলেও কাছাকাছি একটা জনপরিসর যেটা, তাই না? তো এখন এই জন্য আমাদের প্রশ্নটাকে, আমাদের জায়গাটা হলো নুরুল হক নূর যদি একদম শতভাগ ইনভলভ থাকেন, এরপরও যদি হয়, এরপরেও কি এইভাবে হামলা করার বৈধতা কেউ দিতে পারবে? ধরেন তিনি শতভাগ এঙ্গেজ থেকে, ইনভলভ থেকেও ধরেন এই ঘটনাটা ঘটিয়েছেন সাপোজ, এরপর রাষ্ট্রযন্ত্র, সরকার, আর্মি, পুলিশ সবাই মিলে এরকম কি কাউকে মারতে পারে? আপনি এটা ফেল করেছেন, আপনি সবাই অ্যারেস্ট করে নিয়ে যান, আপনি তুলে নিয়ে যান, ওকে, কিন্তু একটা হলো মানে দেখেন আরেকটা কি, অন দ্য স্পট অফ দ্য মুভমেন্ট আপনি প্রচন্ড ধস্তাধস্তি হচ্ছে সিচুয়েশন কন্ট্রোল করতে গিয়ে একটা ব্যাপার, আর একটা হলো একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, তারপরেও আপনি পিটাচ্ছেন, লাঠি দিয়ে খোঁচাচ্ছেন, এর মানে কি পরিমাণ ব্যক্তিগত ক্রোধ বা ঘৃণা। তো আমরা যে এখানে দুটো কাজ করেছি, আমাদের খুবই জায়গাটা ক্লিয়ার। যদি ব্যক্তি নুরুল হক নূর অথবা তার কেউ যদি কোনোভাবে সিম্প্যাথি রিগেইন করবার জন্য এই কষ্টের সাথে কোনোভাবে কানেক্টেড থাকেন, সেটাও সরকারকে করতে হবে যে আমাদের কাছে এই সংবাদ আছে, ইন্টেল আছে, কানেক্টেড ছিলেন। কিন্তু এইটা বলবার পরেও কোনোভাবে এটা জাস্টিফাই করা যাবে না, সে যদি শতভাগ এটাকে স্পন্সর করেও করে থাকে, তাকে এভাবে কেউ মারতে পারে। জবাব মিলছে না তারেক রহমান। তাহলে কি নুরুল হক নূর সরকারের প্রতিপক্ষ হলো? মানে বিষয়টা তো মিলছে না। আমি আবারও বলছি, সেটা আন্দোলনের শক্তি, জুলাই আন্দোলনের শক্তি। আমি আবারও বলছি, নুরুল হক নূর, তার সংগঠন এবং জাতীয় পার্টি যখন মারামারি হচ্ছিল, এটাকে যারা অবজার্ভ করছিল তারা বলছিল ডলা দাও একটা, এইটা বলে ডলা দিয়ে ফেলছে। ডলা দাও, হ্যাঁ ডলা দাও, লাঠি চার্জ করে ডলা দাও, এই নির্দেশনা যারা অবজারভার ছিল, কর্তৃত্বে ছিল, তারা এটা করেছে। এবং এই অবজারভার যারা ছিল তারা বড় বড় অথরিটির অনুমোদন নিচ্ছে যে আমরা এটা করতে চাই, কোনো সমস্যা নাই। মানে বড় বড় অথরিটি যারা আছে, রুই, কাতলা, বাঘ, ভাল্লুক যারা একদম রাঘব বোয়াল, হ্যাঁ, তাদের অথরিটি নিয়েছে যে আমরা এখানে একটা চার্জ করতে চাই, আমরা আর পারতেছি না, 3 ঘন্টা ধরে লড়াই চলতেছে, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, আমরা চার্জ করতে চাই। এবং তারা সেই বড় বড় অথরিটির কাছ থেকে অনুমোদন পাইছে যে যেহেতু সরতেছে না, সেহেতু লাঠি চার্জ করো। জি, তো এইরকম একটা ঘটনা সেখানে ঘটছে। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় যদি সুযোগ দেন বলার জন্য, জাতীয় পার্টি বিষয়ে বলতে চাই যে জাতীয় পার্টিকে মানে হলো দমন করা বা জাতীয় পার্টিকে মুছে দেওয়া কেন জরুরি। প্রথমত হলো জাতীয় পার্টির জায়গাটা অন্যরা নিতে চায়, এই জন্যই, এছাড়া আর কোনো কারণ আমি দেখি না। মানে জাতীয় পার্টির তো, হ্যাঁ, জাতীয় পার্টির প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা আছে, এটা আমরা মানি বা না মানি। যেহেতু আওয়ামী লীগ এখানে মাঠে আসতেই পারবে না, তাদেরকে অনুমতি দিলেও তারা আসতে পারবে না, সে জায়গা থেকে জাতীয় পার্টি এখানে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের শক্তিকে ব্যবহার করে। এখন যারা যারা বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখে, তাদের বিরোধী দল হওয়ার স্বার্থে তারা চায় যে জাতীয় পার্টিটাও যদি না থাকে, তাহলে তাদের বিরোধী দল হওয়ার স্বপ্নটা পূরণ হয়ে যায়। এই জায়গা থেকে ব্যাপকভাবে মানে ওই চাহিদাটা, মানে সবাই, বিষয়টা এরকম না যে জাতীয় পার্টিকে ঘৃণা করার কারণে জাতীয় পার্টি নিষিদ্ধ চাই, বিষয়টা মোটেও এরকম না। বরঞ্চ আওয়ামী লীগকে ঘৃণা করার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, মোটেও এরকম না। বরঞ্চ আওয়ামী লীগের যে স্ট্রেংথ, অ্যাসেট, যে লোকবল, যে ভোট আছে, এই সব কিছুকে কেউ কেউ অ্যাকোয়ার করে, ওই যে বললাম না দ্বিতীয় প্রধান বিরোধী দলটা হতে চাই, এই হওয়ার জন্য ওই অ্যাসেটগুলো খুবই জরুরি। ওই অ্যাসেটগুলো না পেলে সে হতে পারবে না, এটা হলো বাস্তবতা। এই কারণে এনসিপিও জাতীয় পার্টির বিলুপ্তি চায়, গণ অধিকারও বিলুপ্তি চায়, মানে জামাতও চায়, এটা হলো বিষয়। কিন্তু আমার অবজারভেশন হলো যে ধরেন জামাত বলতেছে যে তারা প্রধান বিরোধী দল হবে, এক্ষেত্রে আওয়ামী লীগ যদি ভিতরে ভিতরে একটা অ্যালাই করে ফেলে যে ঠিক আছে আমরা জাতীয় পার্টিকে পাইলাম না, ঠিক আছে আমরা গণ অধিকার পরিষদের সাথে চুক্তি করলাম, গণ অধিকার প্রধান বিরোধী দল হবে, তাহলে হয়ে যাবে। এই জায়গাটা হলো মূল সমস্যা। আমি বিভ্রান্ত আসলে ফ্যাক্ট চেক করতে গিয়ে কোন ঘটনার সাথে কি রিলেশন, কে অপরাধী, চোখে দেখা জিনিস এখন কেমন জানি দেখি, চোখও ভুল দেখে। জি হাদি ভাই, এই যে বলল জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য আজকে তো প্রধান উপদেষ্টার দপ্তরে 2টি দল বলেছে, জামায়াতে ইসলামী বলেছে যে আওয়ামী লীগকে যেভাবে কার্যক্রম নিষিদ্ধ করেছে সেভাবে হতে পারে, জামায়াত বলে দিচ্ছে, আর এনসিপি তো এর কার্যক্রম নিষিদ্ধ করতেই বলেছে। তো উনি যে ব্যাখ্যা দিলেন, তাহলে কি বুঝলাম? আপনি কি কোন অবস্থানে? এখানে আমি প্রথমে অবশ্যই প্রতিবাদ জানিয়ে রাখি, সেটা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু এই জন্য দাবি ওঠে নাই, ভাই যেরকম বলল যে
আওয়ামী লীগের নিষিদ্ধ কাজের জন্য, বরং তাদের অ্যাসেট ব্যবহার করার জন্য না। আওয়ামী লীগকে শুধু পলিটিক্যাল, আমি আপনাকে বরং দায়িত্ব নিয়ে বলতে পারি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কোনো পলিটিক্যাল পার্টি প্রথমে সোচ্চার হয় নাই। সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা বিভাগে লক্ষ লক্ষ মানুষের কাছে গেছি ইনকিলাব মঞ্চ শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আমরা কি পলিটিক্যাল পার্টি এখন পর্যন্ত? এবং এটা গণ দাবিতে রূপান্তরিত হয়েছে। যে জীবনে পলিটিক্স করে না সেও তো আওয়ামী লীগের আমি ফ্যাসিস্ট হিসেবে নাম্বার ওয়ান। ওই রিপ্লাইটা শুনতে ওটা চাই। তো আছে। দুটো দলেরও নাম হ্যাঁ, বলেছেন এখন উনি। এইটা আমি দলের কথা বলেছি, কিন্তু আমি কিন্তু দলকে আপনার আচ্ছা, আচ্ছা, ইনকিলাব না, মঞ্চের কথা এটা বলি বললাম নাই। যে অনেকে ভাই মিসলিডিং মনে হতে পারে, হ্যাঁ, misleading। অনেকে মিসলিডিং মনে হতে পারে যে না। একটা ছোট নোট দেবো শুধু, Sure, ভাই। মানে আপনি তো বলেছেন যে এনসিপি আওয়ামী লীগের লোক ছাড়া বড় হবেই না, তার ইস্টাবলিশমেন্ট দাঁড়াবেই না। হ্যাঁ, আমি তো সেই ব্যাখ্যাটাই এবং বললাম। আমি তো সেটা 1000 বার বলি। আমি তো যে আওয়ামী সেটাই লীগের বললাম। ধরেন, আওয়ামী লীগের, এটা আমি এখনো বলছি, আওয়ামী লীগের যেই কত মানুষ সবাইকে গুম খুন হত্যা করেছে, ধর্ষণ না, করেছে, অবশ্যই না। তাহলে যে গুম খুন হত্যা ধর্ষণ আয়নাঘর করে নাই তাকে আপনি এই যে জাতি গঠনে এবার একটা সুযোগ পেলাম, আমরা 71-এ জাতি গঠন করতে পারলাম না, পুরো জাতিটিকে ভেঙে ফেলা হলো। তো এইবার যে আমরা একটা জাতি গঠনের সুযোগ পেলাম, তো জাতি গঠনে কি আমরা একটা বিরাট অংশ মানুষকে বাহিরে রেখে জাতি গঠন হবে? আমরা বরং বলেছি কি, আপনি একটা তওবা কমিশন করেন অথবা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন, যেখান থেকে যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই, গুম করে নাই, খুন করে নাই, আয়নাঘর করে নাই, কিন্তু সে কমিটিতে ছিল, তার যদি এটা প্রমাণিত হয় অবশ্যই সে নতুন কোনো পার্টি করতে পারবে, পলিটিক্স অংশ নিতে পারবে, কিন্তু তার আগে হতে হবে কি, অবশ্যই আগের গণহত্যার বিচার হয়ে যেতে হবে। তো আমরা তো সেই অধিকারও চাই, এবং আওয়ামী লীগের সাথেও জুলুম হতে পারবে না, এটা আমরা বলেছি, কিন্তু সেটার আগে নিশ্চিত করতে হবে কি বিচার। আর জাতীয় পার্টির ক্ষেত্রে যেটা বলি, দেখেন জাতীয় পার্টির মজাটা হয়েছে কি, যে এই যে শামীম পাটোয়ারী সাহেব তুমুল ভালো কথা বলেন, এইটা এখন দেখলাম যে উনি বললেন যে জাতীয় পার্টির অফিসে নুরুল হক নুরের জন্য দোয়া অনুষ্ঠানও করবেন। এই ভদ্রলোক উনি কি বলতে পারবে উনি ভোট চুরি না করে, ভোট ডাকাতি না করে জনগণের ভোটে নির্বাচিত এমপি হয়েছিল হাসিনার সংসদে? হাসিনার সংসদকে যারা প্রাণবন্ত করার দায়িত্ব নিয়েছিল, মানে মানুষকে বোঝানো, যেখানে একটা তুমুল বিরোধিতা আছে, সেইটার তো প্রধান 2-3 জনের একজন এই শামীম পাটোয়ারী সাহেব, তিনি এখন জাতীয় পার্টির মহাসচিব হচ্ছেন। ওনাদেরকে তো প্রথমেই এই পার্টিকে এখন সাথে সাথে ধরা দরকার ছিল। আওয়ামী লীগ যতগুলো গণহত্যা করেছে, গুম খুন আয়নাঘর করেছে, বিনা ভোটে এতগুলো সংসদ নির্বাচন করেছে, তার প্রধান শক্তি, তার এলাই ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টির ব্যাপারে তো এখন পর্যন্ত একটা তদন্ত কমিশনও হলো না, এই কথা এখন বলতে হবে কেন? এটা তো আওয়ামী লীগ জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি করতে গিয়ে নুরুল হক নূর কেন হামলার শিকার হয়? তাহলে এর প্যাট্রোনাইজার কারা এই হামলার? এটা তো সরকার করবে, সরকারের কাজ হলো। ইভেন আমি এটাও ধরেন, ভাই যেটা বলছিল না, এখানে তো এটাও হতে পারে। দেখেন জাতীয় পার্টি যারা এমপি হিসেবে ছিল তারা কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিকও না। আমি ওইটাই জানতে চাই, জাতীয় পার্টির এমপি যারা ঢাকায় ছিল, বিভিন্ন জায়গায় ছিল, তাদের তো সেই ফোর্স আছে। মজার ব্যাপার হলো পুরো জাতীয় পার্টির রাস্তার ফোর্সটা এখন আওয়ামী লীগের। জাতীয় পার্টির ফাইন্যান্স করা থেকে শুরু করে তার পুরো যে গোষ্ঠীটা, এটা তো আওয়ামী লীগ থেকে ফাইন্যান্স করছে। এবং এটা অসম্ভব না যে নুরুল হক নূরদেরকে ওখানে তুমুল ভাবে, ইভেন পুলিশের যারা ছিল তাদেরকে একটা বড় অংশকে পয়সা দিয়ে ম্যানেজ করা, যে তামা বানাই দাও, একটা সিগন্যাল দেয়া। এই জন্য আমরা কেন বলি যে নুরুল হক নূরকে এটা আপনি ব্যক্তিগতভাবে নিতে পারবেন না। আজকে তারা যদি নুরুল হক নূরকে মেরে এভাবে মুক্তি পেয়ে যেতে পারে, পরের দিন আরেকজন, তারপরের দিন আরেকজন, প্রত্যেককে তারা মারবে, কারণ এই পুলিশের মধ্যে এখন পর্যন্ত সব আওয়ামী সেটআপ। সুতরাং তাদের বন্ধুরা তাদের অল্প কিছু পয়সাপাতি দিবে, তারা এভাবে যদি 2-1টা মেরে কোনো শাস্তি না পেতে হয়, তাহলে তো সামনে তারা সেভাবেই করবে। আর তো কিছু আপনার ক্যালকুলেশন আমি যদি ধরেই নিই, তারেক রহমান আপনার কাছে যাই, তাহলে তো এখন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে, আপনার অ্যাটর্নি জেনারেল বলেছেন আইনগত প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে, তাহলে তো ক্ষতির মুখে পড়লো, তো তারা কি লাভ পেল এখান থেকে? দেখেন, নুরুল হক নূরের উপর হামলার পর থেকে আমাকে সবাই বলতেছে আর পরের লিস্টে আমি আছি। তো এই বিষয় হলো, আমি তো বর্তমান সরকারের একজন সমালোচক, সেই জায়গা থেকে সবাই চিন্তা করতেছে যে নুরুল হক নূর হবে। এটা মেনে নিতে হবে যে এই সরকারের হুকুমে, এই সরকারের ইচ্ছায় নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এটা মানতেই হবে। এটা ছাড়া আমি বিকল্প কোনো রাস্তা দেখি না। যদি এইরকম হয় যে জাতীয় পার্টির ইচ্ছায় অথবা আওয়ামী লীগের ইচ্ছায় নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এই ইচ্ছার সক্ষমতা যদি থাকে, তাহলে এই সরকারের তো বৈধতাই নাই। এই সরকার আছে কেন এখানে আছে কেন এই সরকার? এটা হলো আমার প্রশ্ন। সরকারের তো কোনো এখানে থাকার সুযোগ নাই। জাতীয় পার্টির বিষয়ে, আওয়ামী লীগের বিষয়ে আমি দেখেন, আমাদের সবচেয়ে বড় যে আমাদের চরিত্র নষ্ট হয়েছে কিভাবে, এই গণ অভ্যুত্থানের পরে একটা পুলিশের গুলিতে একটা মায়ের একটা সন্তান মারা গেছে। সেই ক্ষেত্রে ওই সন্তানের বাবা মামলা করছে। যেই পুলিশের গুলিতে মারা গেছে
তার নাম বাদ দিয়ে দুনিয়ার সবার নাম দেওয়া হয়েছে। তাহলে কিভাবে কি করবেন? একটা মানুষকে 150 জন মানুষ মিলে গুলি করছে। গুলি কি সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীর হাতে ছিল? ছিল হয়তো বা বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাসী কার্যক্রম করেছে, অনেক জায়গায় ছিল, কিন্তু সব জায়গায় ছিল না, বা সকল হত্যার জন্য তারা জড়িত না। আদেশ করছে কে? শেখ হাসিনা, তাই না? অথবা পুলিশ প্রধান, অথবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাহলে আপনি হাসিনাকে আসামি করেন, ওবায়দুল কাদেরের আসামি করেন, পুলিশ প্রধানরা আসামি করেন, র্যাবের প্রধানরা আসামি করেন, আর যারা যারা করা যায়। কিন্তু আপনি কি করলেন? চাঁদপুরের একজন মানুষ খুন হয়েছে, পঞ্চগড়ের একজন মানুষকে আসামি করছেন। এই হত্যা মামলা জীবনে আপনি প্রমাণ করতে পারবেন? এবং এইগুলো করেই এই মামলাগুলোর মেরিট নষ্ট করা হয়েছে, এবং অসংখ্য নির্দোষ আওয়ামী লীগ নেতাকে ফাঁসানো হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। যে ব্যক্তি দোষী না, মানুষের উপর জুলুম করেনি, তার উপর জুলুম করা হচ্ছে। হাজার হাজার নেতাকর্মী। আমরা দেখেন, আমরা ছিলাম মজলুম। আমরা কি ছিলাম? মজলুম, নিপীড়িত হয়েছি, ঠিক আছে? এখন এই এস্টাবলিশমেন্টের উপর কর্তৃত্ব আমার। ইচ্ছা করলেই আমার টেবিলের পাশে আওয়ামী লীগ নেতা বসতে পারে না, এখানে সুযোগ আছে, বসতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা তো মজলুম ছিলাম, তাহলে আমাদের দ্বারা আবার জুলুম কেন হচ্ছে? আমাদের দ্বারা জুলুম হচ্ছে না? হাজার হাজার মানুষকে, নির্দোষ মানুষকে এখানে মামলায় ফাঁসানো হয়েছে। আমি তো যেই নির্দোষ মানুষগুলো এখানে ফাঁসানো হয়েছে তাদেরকে বলবো তারা যেন কোনো উকিল না ধরে, রাষ্ট্রের প্রতি প্রতিবাদ, তারা যেন জামিন না নেয়। এমনকি কতদিন রাষ্ট্র তাদেরকে, নির্দোষ একটা মানুষকে জেলে রাখে সেটাও দেখা উচিত, কোনো রকম জামিন নেওয়া উচিত না। একটু হাদিমের কাছে আসতে চাই। আপনার যে আলোচনাটা একদম থেমে গিয়েছিল, আমি সেটা শেষ করে একটু বিরতিতেও যাব। আপনি বলছেন, একটু ব্যাখ্যাটা আমি জানতে চাই, যে আওয়ামী লীগ, এনসিপি বড় হবে আওয়ামী লীগ দিয়ে, কিভাবে সেটা? আচ্ছা দেখেন, একটু কংক্রিটলি মানে কংক্রিট হলো যে বাংলাদেশে এই আওয়ামী লীগের যে পলিটিক্যাল ফোর্সটা আছে, এটা তো এখন আর আওয়ামী লীগ করতে পারবে না, এটাই বাস্তবতা। এটা তারা যত কথা বলুক আর না বলুক, সেটা হলো এই আওয়ামী লীগ এই ফর্মে আর ফিরতে পারবে না, নাম্বার ওয়ান। তাহলে কিন্তু তারা তো পলিটিক্যাল বিরাট একটা এস্টাবলিশমেন্ট, তো তারা কি করছে? তারা তো যে কোনো জায়গায় পলিটিক্যাল অ্যাটমসফিয়ার খুঁজবার চেষ্টা করছে। এখন যে বিএনপি করে সে তো বিএনপি করবে, সে তো এনসিপি করবে না। যে এতদিন ধরে জামাত করতেছে সে তো জামাতই করবে, সে তো এনসিপি করবে না। এখন এনসিপি অভ্যুত্থানের একটা শক্তি, অফকোর্স, তো তাকে তো দাঁড়াতে হবে। তো ওই যে ধরেন উপজেলায় বা ইউনিয়নে যেই আওয়ামী লীগদের অত বেশি ডাক নাই, কিন্তু তার এস্টাবলিশমেন্ট আছে একটা পলিটিক্যাল, সে তো চেষ্টা করবে এনসিপিতে ঢুকবার। আর এনসিপির অবশ্যই উচিত এই সুযোগটা গ্রহণ করা, শুধু এনসিপির না, এটা বিএনপির উচিত, জামাতেরও উচিত। সকল আওয়ামী লীগ যাদের হাতে রক্তের দাগ নাই তাদেরকে দলে স্পেস দেয়া। কোন শর্তে? বিচারের শর্তে। কারণ এখন যদি আমরা নন আওয়ামিফিকেশন করতে না পারি, দেখেন এখন আমাদের লড়াইটা কিন্তু বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদের বিরুদ্ধে না, প্যারালালি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। তো এই বড় ফোর্সটাকে আপনি কি করবেন? এই ফোর্সটাকে এরকম সংঘবদ্ধ রেখে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি ফোর্সটা বারবার ভেঙে ফেলেন। হ্যাঁ, যারা সরাসরি গণহত্যা করে নাই তাদের বিচারটা যদি হয়ে যায়, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়ে যায়, আপনারা সবাই ভাগাভাগি করে নিয়ে যান। তওবা করার পরে আপনারা সবাই ভাগাভাগি করে নিয়ে যান। মানে হাসিনা যদি কোনোদিন দেশে ফিরতেও পারে, হ্যাঁ, এবং আমি অবশ্যই চাই, এটা ভালো করে বলছি, যে সেও যেন দেশ গড়ায় অংশ নিতে পারে, তার ট্যালেন্টকেও আপনি কাজে লাগান, কিন্তু তার আগে বিচারটা করে ফেলেন। তো আমাদের এখন কাজ হলো নন আওয়ামিফিকেশন। আওয়ামী লীগকে আপনি নন আওয়ামী লীগ হওয়ার সুযোগ দেন। আমরা শুনবো তওবা, গনিমতের মাল সব নিয়ে শুনবো। তার আগে ফ্যাক্ট চেকে আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরবো একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। এই যে নুরুল হক নুরুর উপরে হামলা, আক্রমণ, আমি বারবারই বলছি, আমরা সব জানি, সব বুঝি, সব দেখি, কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। সরকার কে দায়ী তা বলছে না। আর আমরা দেখছি এটাকে বলা হচ্ছে সেনাবাহিনীর আইএসপিআর প্রেস রিলিজে মব, সেটা ভিন্ন কথা। কিন্তু এর পরিণতি নিয়ে ভাবা শুরু করেছেন অনেকেই। যেমন আমার এখানে রয়েছেন শরীফ ওসমান হাদি, তিনিও কথা বলেছেন, তেমনি এনসিপি নেতা তারাও কথা বলছেন। আমরা দুটোই দেখি যে এটা কি সিগন্যাল দেয়। এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটেজ আছে, সে আর্মি হোক, পুলিশ হোক, অন্য যে কোনো বাহিনীর হোক, আমরা জানি না। আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি। আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম। আমরা চাইলে এখন প্রচন্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল দেওয়া সরকারের জন্য ক্ষতি হতো। আমরা সেটা চাই না। আমরা দেশের স্থিতিশীলতা চাই। এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিটে রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো,
আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না। সুতরাং বন্ধুরা আমার, নুরুল হক নূর এবং তার বন্ধুদের উপরে যে হামলা হয়েছে, এই তার নেতা কর্মীদের উপরে যে হামলা হয়েছে, এই হামলা তার একক তার উপরে হয় নাই, মঞ্জু ভাইয়ের উপরে হয়েছে, ইনকিলাব মঞ্চের উপরে হয়েছে, সারা বাংলাদেশের পরিণত হয়েছে, একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল, আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য, যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ অবশ্যই আমাদেরকে থাকতে। খুব স্পষ্ট হাদি ভাইয়ের কথায় যদি বলেই, ভিডিও ফুটেজ আছে, সব কিছু আছে, সব। আবার পরিণতি কি হতে পারে, বেগম খালেদা জিয়ার কথা বলেছেন, ওনার এখানে তারেক রহমান সাহেবের কথাও আছে আমি জানি। কিন্তু আজকে প্রধান উপদেষ্টা 3 দলের সাথে বৈঠক করলেন, সেখানে তো এটা নিয়ে খুব বেশি আলোচনা আমরা দেখলাম না। জামায়াত ইসলামী সে বলল যে পরিস্থিতি তাতে নির্বাচন নিয়ে তারা শঙ্কা প্রকাশ করে। এনসিপি তারা বলছে গণপরিষদের নির্বাচন প্রয়োজন, শুধুমাত্র বিএনপি নির্বাচনের কথা বলছে। বিএনপি কেন নির্বাচনের কথা বলছে? তো তার কি পরিণতি হবে বা বিএনপির ব্যাপারে কি হবে? তো সবাই চায় কি বিএনপিকে নিয়ে? অনেক ধন্যবাদ। দেখেন, যে পরিস্থিতি, যারা বর্তমান ইস্টাবলিশমেন্ট থেকে বেনিফিট নিচ্ছে, বর্তমান ইস্টাবলিশমেন্ট থেকে আয় করছে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে, যেমন এবি পার্টি তার দল থেকে চিফ প্রসিকিউটর বানিয়েছে, এভাবে জামাতও বিভিন্ন ধরনের এই ইস্টাবলিশমেন্টের অংশ হয়েছে, বিএনপি হয়েছে, বা যারা বেশি ভোগ করছে এবং নির্বাচিত একটা অবস্থায় তাদের এটা ভোগ করার কথা না, তারা নির্বাচনটা চাইবে না। এটা হলো আমার কথা। এবং তাদের কথা হলো, দরকার হলে কুত্তারে খাওয়ামো, তারপরে বিএনপিরে খাওয়ামো না। মানে তার মানে নির্বাচিত সরকার চাই না। বিষয়টি কি সেরকম? কেন? আমি সেটাই বলছি যে দেখেন, এই বাংলাদেশে আমরা বলছি কি, আওয়ামী লীগের বিচার চাই, সংস্কার, বিচার, নির্বাচন, তিনটাই তো, তাই না? আচ্ছা, নির্বাচিত একটা গভর্নমেন্ট এই আওয়ামী লীগের বিচার করতে পারবে না, আর এই গভর্নমেন্ট আওয়ামী লীগের বিচার করতে পারবে, মানে এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। কে আওয়ামী লীগের বিচার করার জন্য উপযুক্ত? যে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত, ভুক্তভোগী, সে আওয়ামী লীগের বিচার করতে পারবে না। এক্স্যাক্টলি ডক্টর ইউনূস তো আওয়ামী লীগের দ্বারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত না? ওনার সময়ও তো উনি ব্যবসা বাণিজ্য যা করা দরকার সব করেছেন, তাই না? অনেক বেশি ক্ষতিগ্রস্ত না? তাহলে ডক্টর ইউনূস কেন আওয়ামী লীগকে মেরে হাত কালো করবে? আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার জন্য একমাত্র উপযুক্ত দল যে কখনোই আওয়ামী লীগের বন্ধু ছিল না, কেবলমাত্র সেই দল আওয়ামী লীগের বিচার করতে পারে। এমনকি জামাত ইসলামও আওয়ামী লীগের বিচার করবে না। কেন? সে কি বন্ধু ছিল? হ্যাঁ, অবশ্যই জামাত ইসলাম আওয়ামী লীগের বন্ধু ছিল, এবং জামাত ইসলাম এখনও আওয়ামী লীগের বন্ধু হতে চায়। যেই কারণে জামাত ইসলামের আমির বলতেছে বারবার ফ্যাসিস্ট বলো না, ভাল লাগে না শুনতে এগুলো, বন্ধুর বিরুদ্ধে তোমরা এগুলো কেন বলো এগুলা? তো এগুলো হলো বিষয়। এই বাংলাদেশে আওয়ামী লীগের বিচার যদি কেউ এক্স্যাক্টলি করতে চায়, কারো যদি সেই রাগ, সেই ক্ষোভ, সেই জিদ থাকে, এটা একমাত্র বিএনপির নেতাকর্মীদের আছে, বিএনপির ইস্টাবলিশমেন্টের আছে, অন্য কেউ করতে পারবে না। এই যে নির্বাচন, সংস্কার মুখোমুখি করা হচ্ছে, একটা প্রতিপক্ষ বানায় দেওয়া হচ্ছে। এই প্রতিপক্ষ বানানোর উদ্দেশ্য কি? এই প্রতিপক্ষ বানানোর লাভ কি? হ্যাঁ, সংস্কার আর নির্বাচন মুখোমুখি দাঁড়িয়েছে, সংস্কারের জন্য আলাদা টিম করে দিয়েছে না? সে করুক না, নির্বাচনের আগের দিন পর্যন্ত সংস্কার করুক, তাই না? তারপরে নির্বাচনের জন্য টিম করে দিয়েছে না, সে তার কাজটা করুক। বিচারের জন্য টিম করে দিয়েছে না, বিচারের জন্য টিম করে দিয়েছে। যখনই ঘটনা ঘটে তখন একটি বৈঠক হয়। মূল বিষয়, আজকে তো আমরা ভেবেছিলাম যে নুরুল হক নূরের উপরে কারা হামলা করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় আনা, কিন্তু সেখানে আবারও নির্বাচন, যেটা মোহাম্মদ তারেক রহমান যেটা বললেন যে নির্বাচন করতে চায় না, তাহলে নূরের উপর হামলাটাকে আপনি কিভাবে দেখবেন? আচ্ছা, প্রথমত আমরা এখানে যখন ঢুকছিলাম তখনই সম্ভবত প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি ব্রিফ করছিলেন। ব্রিফটা ভালো করে শুনতে পারলে ভালো হতো, সরকারের তরফে তারা কি বলেছেন। আমি যদ্দূর জানি যে আজকে মূলত এই যে 3 দলের সাথে বৈঠক, এটার প্রধান ব্যাপার হলো নুরুল হক নূরের উপর হামলার পরে যে অবস্থাটা হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক কারণ। এইটা বিচার যেভাবে করতে হবে, এটা তো শুধু একটা বিচার না, এটা তো একটা বিরাট সিগন্যাল। শেষ করি, এটা তো আপনারা যা বলছেন এখানে, তাতে তো হামলা কোনো রাজনৈতিক দলের ঘাড়ে যাচ্ছে না, মানে হামলাটা তো আপনারা বাহিনীকে অভিযুক্ত করছেন। হ্যাঁ, তো সেটা তো রাজনৈতিক পরিস্থিতির কোথায় সংকট হবে? না, অবশ্যই। এখন দেখেন, আমরা তো প্রচন্ড পলিটিক্যাল ক্যাওয়াসের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই সরকারের স্টেক হোল্ডার একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর সকল পলিটিক্যাল পার্টি তার
লেজিটিমেসি দিয়েছে, জাস্টিফিকেশন দিয়েছে, এবং রাজনৈতিক দলগুলো তো ইভেন তারেক রহমান সাহেব তো হাজারবার বলেছে যে এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না, এটা গণ অভ্যুত্থানের সরকার। এবং আমার ধারণা কম বেশি সকল রাজনৈতিক দল একদিকে সমালোচনা করছেন। আমি বলছি তারেক রহমান সাহেবের আমজনতা দলের ওনার যে আশঙ্কা যে আসলে মূল টার্গেট হচ্ছে নির্বাচনকে হতে না দাও। উনি একটা বলছেন এখন ধরেন অন্যকে ভাত খেতে দেবো, তোকে ভাত খেতে দেবো। এখন ব্যাপার হলো তাহলে আমার এখানে যেটা হলো যে আমার জামাতের বা এনসিপির অথবা এবি পার্টি বা অন্য কারো হয়ে এখানে কথা বলা দরকার। এখন আমাদের অবস্থানটা তো একদম ভিন্ন। আমরা বলেছি আমরা অবশ্যই ইলেকশন চাই, এবং ইলেকশন ফেব্রুয়ারিতে না, আমরা বরং ডিসেম্বরে চাই, কিন্তু সেটা দুটো শর্তে চাই। প্রথমত হলো ন্যূনতম কিছু ভিজিবল বিচারটা 2-4 দিন হয়ে যাবে না, কিন্তু আপনি এমন একটা কাঠামোতে রেখে যাবেন তাতে পরবর্তী যে সরকারি আসুক, দেখেন বিএনপি আসুক, যেই আসুক, তাকে ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে বাংলাদেশে। আবারও বলি, ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, তাকে সরিয়ে ফেলা যাবে না। তা আমরা তাদের সাথে যেন ডিল করতে পারি ভালোভাবে, সেটার একটা পর্যায়ে রেখে যেতে হবে বিচারটা। এখন আমার বরং প্রশ্ন হলো নির্বাচন হবে, কবে হবে, তারপরে কি দিয়ে কি হবে, এই কথাগুলো যতবার পলিটিক্যাল পার্টির সাথে সরকার বসছে, আপনি বলেন তো এখন পর্যন্ত এই সরকার মানে জাতিসংঘের প্রতিবেদনেও তো 1400 শহীদ, কয়জন শহীদের পরিবারের সাথে বসেছে? রাজনৈতিক দল ইনক্লুডিং সরকার তারা যে বসতে পারছে কিসের স্টেকের উপরে? তো প্রশ্নটা সেখানেই, শহীদদের জন্য বসছে না, সংস্কার করছে না, নির্বাচন চাচ্ছে না, তাহলে চাচ্ছেটা কি? না, কি চাচ্ছে সে নিজেও জানে না। আপনি কি মনে করেন? না আমি আমার হিসাব হলো কি চাচ্ছে সে পার্সোনালি, তার অনেক গুডউইল থাকতে পারে, কিন্তু এই সরকার তো ধরেন আমি আপনাকে যেটা বলি কি চাচ্ছে আমি সেটাই জানতে চাচ্ছি। খুল্লা হয়েছে যে ডিজিএফআই বা অন্যান্য এজেন্সি তার সাথে কাজ করছে না, কিন্তু তার সাথে না, বরং তার অর্ডার সে মানবে, এটাই কথা ছিল। মানে এই সরকারের দুটো কথা হাজারবার বলেছি, সব থেকে জনসমর্থিত সরকার এবং ইতিহাসের সব থেকে দুর্বলতম সরকার, দুটোই সত্য। কি চাচ্ছে সরকার? এখন এই সরকার কি চাচ্ছে এইটা আমার মনে হয় সরকারের যারা উপদেষ্টা আছে তারাও প্রত্যেকে জানেন না। এটা হলো প্রথম কথা। কি চাচ্ছে তারা নিজেরাও ক্লিয়ার না। যেমন আমরা বলেছিলাম এই যে আপনি ইলেকশনের রোডম্যাপ দিলেন না, আপনি কেন এই রোডম্যাপের সাথে সাথে আর একটা বিচার এবং সংস্কারের রোডম্যাপ দিতে পারলেন না? আপনি রোডম্যাপ মানে ইলেকশনের রোডম্যাপ যদি দেওয়া যায়, সরকার কিন্তু কখনো বলছে না অমুক আমাকে বাধা দিচ্ছে, অমুক করছে। এইটাই আমরা বলেছিলাম, প্লিজ আপনারা কেউ না কেউ তো বাধা দিচ্ছে, আপনি তো আজীবন ক্ষমতায় থাকবেন না। আপনি কেন বলছেন? সরকার তো বলছে না। হ্যাঁ, এই জন্য আমরা বলছি সরকারকে যে আপনারা যদি মোটেও না পারেন প্রেস মিট করে বলে দেন অমুক 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 উপদেষ্টা, অমুক এজেন্সি, অমুক রাজনৈতিক দল আমাদেরকে বাধা দিচ্ছে। তো এরপর কি হবে? আপনারা মেরেই তো ফেলবে, আপনি তো আজীবন বাঁচবেন না বাবা। এই যে প্রফেসর ইউনূস, উনি তো মাশাআল্লাহ অনেক বাঁচছেন, তো উনি যদি সত্য কথা বলে মারা যান তো উনি তো বাংলাদেশের মানুষ আজীবন ওনারে ভালোবাসবে। আবার ধরেন যদি বেঁচেও থাকে মানুষ মির্জাফরের মতো, তাতেও তো কোনো লাভ নাই। তো আমরা বরং কি চাই, আমাদের এই জুলাইকে কারা বেহাত করছে সেই সত্যটা বইলে কেউ দিক। জি, মোহাম্মদ তারেক রহমান, সরকার কি চাচ্ছে? সরকার কি চাচ্ছে সরকার নিজেও জানে না, এটা হাদি ভাই বলল। এখন সরকার কোনো মতে বাঁচতে যাচ্ছে আর কি, এখান থেকে পালাতে যাচ্ছে। তারা বুঝতে পারছে তাদের ওই গাছটা নাই রাষ্ট্র চালানোর। এই গাছটা দুইভাবে থাকে, একটা হলো আপনি যদি এই আন্দোলন সংগ্রামে নিজে যদি এর মালিক হতেন, এই লড়াইয়ের মালিক হতেন, তাহলে আপনার এই গাছটা থাকতো। আর আপনি যদি রাজনৈতিক স্টেক হোল্ডার হতেন তাহলে আপনার এই গাছটা থাকতো। এদের সেই গাছটা নাই। এরা সঠিক এদের প্রতিপক্ষকে এরা জানে না। এরা কিন্তু আওয়ামী লীগেরও প্রতিপক্ষ না। এরা কিন্তু এই উপদেষ্টারা এদেরকে যদি আওয়ামী লীগ তাদের সরকারের কোনো অংশ বানাতো, এই ক্যারেক্টারগুলো সেই সরকারের সাথে বেমানান হতো না। তাহলে আওয়ামী লীগের সাথে অ্যাডজাস্টেবল এই সরকারের উপদেষ্টারা, এবং তারা আওয়ামী লীগের শত্রু ছিল না। তাহলে যারা আওয়ামী লীগের শত্রু ছিল না তারা এই সরকারে আসলো কেন? এটাই হলো আমাদের জিজ্ঞাসা। এই সরকারের একটা আলাদা রূপ থাকার কথা ছিল। যারা এই বিপ্লবের অংশীদার, বিপ্লবের মালিক, বিপ্লবের গার্ডস রাখছে, তাদেরকে ছাড়া এই সরকার গঠিত হয়েছে এবং তাদের মতো করে হয়নি। এবং এইটাই বলছি আমরা যে বিপ্লব চুরি হয়েছে আমাদের 8 আগস্টে। তারপর চুরি করা বিপ্লব কি ফিরিয়ে আনা যাবে? যদি 1 মিনিটে বলেন। হ্যাঁ, যাবে। আমরা এখনো প্রথমত হলো জাতি গঠন, রাষ্ট্র গঠন তো দীর্ঘ প্রক্রিয়া। আমরা জুলাইয়ে কেবল একত্রিত হতে শিখেছি। সুতরাং সেই জুলাইয়ের মধ্য দিয়ে যে নতুন রাষ্ট্র বানাবো, আমরা এরকম প্রচন্ড কেওয়াজ হবে, বিশৃঙ্খলা হবে, এবং আমরা শৃঙ্খলা ফিরে আনার জন্য আমরা আস্তে আস্তে আবার যে একত্রিত হব, এই ভাঙাগড়ার মধ্য দিয়ে আমাদের জাতি গঠনের প্রথম একটা পর্যায়ে চলছে। আশা করি আজ হোক আমি মারা যাই, আমার সন্তান পারবে, আমার সন্তান না পারলে তার সন্তান, বাংলাদেশের মানুষ, আপনি আমি মারা যাব, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন থাকবে, তারা কোনো না কোনো দিন এই বিপ্লবকে চূড়ান্ত করবে ধন্যবাদ ইনশাআল্লাহ। শরীফ ওসমান হাদি, মুখপাত্র ইনকলাব মঞ্চ। ধন্যবাদ মোহাম্মদ তারেক রহমান, সাধারণ সম্পাদক আম জনতার দল। দর্শক, নুরুল হক নূরের উপরে কারা হামলা করলো এখনো সরকারের দিক থেকে স্পষ্ট হয়নি। আমরা ভিডিও দেখেছি, আমরা ফুটেজ দেখেছি, সরকারের কোনো প্রতিষ্ঠান, পুলিশ কেউই বলেনি। আমরা স্পষ্ট চাই
আমরা নুরুল হক নুরের উপর হামলাকারীদের দিবালোকের মতো সরকারের পক্ষ থেকে বলুক কারা করেছে, বিচারের আওতায় আনুক, সেটাই চাই। ফ্যাক্ট চেকে আজকে এ পর্যন্তই। প্রতি রোববার রাত 10টায় আপনারা দেখেন ফ্যাক্ট চেক। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা সবাইকে।